নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। সত্যি বলছি, লিখতে বসে আমার হাত কাঁপছে, শুধু ভয়েই নয়, একটা বিরাট দায়িত্ববোধ থেকেও। কারণ আমি জানি আপনারা অনেকেই আমার কথা শোনেন, বিশ্বাস করেন। আর সেই বিশ্বাসের জায়গা থেকে আজ আমি যা বলতে বসেছি, তা শুনলে প্রথমে আপনারাও হয়তো কাঁপবেন। কিন্তু ভয় পাবেন না, কারণ আমি আপনাকে আগেই সব বলে দিচ্ছি। সময় থাকতে সাবধান করে দিচ্ছি। আগামীকাল যে দিনটা আপনার অপেক্ষায় রয়েছে, সেটা শুধু সাধারণ কোনো শুক্রবার নয়। আগামীকাল ৩১শে জুলাই, ২০২৬। শুক্রবার, মা লক্ষ্মীর দিন। কিন্তু এই তারিখটার সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু জ্যোতিষীয় ঘটনা, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আমি সরাসরি বলছি, আজ কোনো অলংকার নয়, কোনো ভনিতা নয়। সোজা কথা। কারণ সময় কিন্তু খুবই কম। আগামীকাল সকাল ৬টা ৩৮ থেকে শুরু হচ্ছে চোর পঞ্চক। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। চোর পঞ্চক। এই নামটার মধ্যেই কেমন একটা কাঁপুনি, তাই না? আসলে পঞ্চক কি, তা কি সবাই জানেন? জ্যোতিষশাস্ত্রে পঞ্চক হল ৫টি বিশেষ নক্ষত্রের সমষ্টি: ধনিষ্ঠা, শতভিষা, পূর্বা ভাদ্রপদ, উত্তরা ভাদ্রপদ ও রেবতী। যখন চাঁদ এই ৫ নক্ষত্রের ভেতর দিয়ে যাত্রা করে, তখন প্রায় ৫ দিনের একটা বিশেষ সময় তৈরি হয়, তাকে পঞ্চক বলে। আর এই পঞ্চক যখন শুক্রবার থেকে শুরু হয়, তখন তার নাম হয় চোর পঞ্চক। কল্পনা করুন, আকাশ থেকে যেন অদৃশ্য চোরেরা নেমে আসে। আপনার ঘরে, আপনার ব্যবসায়, আপনার মন মানসিকতায়। আগামীকাল শুধু চোর পঞ্চক শুরু হচ্ছে তাই নয়, পরশু এই পঞ্চক শেষ হবে ৪ঠা আগস্ট রাতে। ৫ দিন। আর এই ৫ দিন চলবে রাহু, কেতু আর শনির ছায়া। আপনি কি জানেন পঞ্চকের সময় কি হয়? নতুন কোনো শুভ কাজ শুরু করা উচিত নয়। দীর্ঘযাত্রা নয়, নতুন ব্যবসা নয়, গৃহপ্রবেশ নয়, এমনকি নতুন আসবাবপত্র কেনাও উচিত নয়। হিন্দুশাস্ত্রে বলে, পঞ্চকের সময় শুরু হওয়া কাজ কখনো শুভ ফল দেয় না। বাধা আসে, বারবার বিপত্তি ঘটে। আর চোর পঞ্চক তো তার ওপরে। নাম থেকেই বোঝা যাচ্ছে, চুরি, প্রতারণা, লুকোচুরি, কথা রাখা না রাখা, সম্পর্কে ছলনা, এসবের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। আর এই চোর পঞ্চকের সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি ভয়ঙ্কর যোগ। আমি যতটুকু জানি, আপনাদের তুলা রাশির জন্য আগামীকাল সকাল ৫:৩০টায় সূর্য উদয় হবে। তার কিছুক্ষণের মধ্যেই, সকাল ৭টা ২০, চাঁদ প্রবেশ করবে কুম্ভ রাশিতে। আর কুম্ভ রাশিতে তো আছেন রাহু। মানে চাঁদ আর রাহুর এক জীবন্ত, জাগ্রত মিলন। এই যোগকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলি চন্দ্র রাহু মহাযোগ। আর এই যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চম ভাবে। পঞ্চম ভাব কি? এটা হল বুদ্ধি, বিদ্যা, পরিকল্পনা, প্রেম আর হঠাৎ লাভের স্থান। কিন্তু রাহু যখন পঞ্চম ভাবে বসে, তখন তিনি বুদ্ধিতে বিভ্রান্তি সৃষ্টি করেন। আপনার পরিকল্পনা যতই ভালো হোক, মনে হবে সব ফাঁকি হয়ে যাচ্ছে। হঠাৎ লাভের যে আশা, সেটাও হয়তো চুরি হয়ে যাবে কোনো অদৃশ্য হাতে। আপনার মনকে ঘিরে ফেলবে এক অদ্ভুত অস্থিরতা। আমি জানি আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা, আপনারা শান্তিপ্রিয়। স্বভাবতই আপনারা চান সবকিছু যেন সুন্দরভাবে চলুক, সামঞ্জস্য বজায় থাকুক। জীবনে যেন কোনো ঝগড়া বিবাদ না থাকে। কিন্তু প্রকৃতি যখন আপনাকে ডাকছে, আপনাকে জাগিয়ে তুলতে চাইছে, তখন আপনাকেও সাড়া দিতেই হবে। কারণ তুলা রাশির শাসক গ্রহ শুক্র। শুক্র হল জাগতিক কামনা বাসনার কারক, সুখ সম্পদের প্রতীক। আর শুক্র যখন নিজের দিন শুক্রবারে নিজের রাশির প্রভাবে থাকে, তখন তার প্রভাব দ্বিগুণ হয়ে ওঠে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। শুক্রের প্রভাবে যেমন সুখ আসে, তেমনই আসে বিলাসিতা, মায়া আর ভোগের অত্যাধিক লালসা। আর সেই মায়ার আবরণেই লুকিয়ে থাকে বড় বিপদ। আপনারা তুলা রাশির মানুষ, সহজেই অন্যের কথায় সায় দেন, বিশ্বাস করেন, সম্পর্ক গড়তে চান। কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়েই আপনার মনের মানুষটি, আপনার কর্মক্ষেত্রের সহকর্মীটি, এমনকি আপনার আত্মীয়টি আপনাকে ঠকিয়ে দিতে পারে। মানসিকভাবে, আর্থিকভাবে। আমি একটু বিস্তারিত বলছি, যেন একটা পরিষ্কার চিত্র আপনার মনের সামনে ভেসে ওঠে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই একটু থামবেন।
চোখ খোলার সঙ্গে সঙ্গেই কোনো তাড়াহুড়ো করবেন না। দেখবেন মনটা ভারী ভারী লাগছে। চাঁদ রাহুর প্রভাবে সকালবেলাতেই যেন একটা অস্থিরতা কাজ করছে। অনেকের হয়তো ঘুম ভেঙে গেছে বারবার, মনে হচ্ছে অচেনা কোনো উদ্বেগ। এটা কিন্তু স্বাভাবিক। কারণ রাহু হল ছায়াগ্রহ, তিনি মাথার মধ্যে নানান রকমের চিন্তা ভাবনা উস্কে দেন। তাই আমি অনুরোধ করব, সকালবেলা উঠে প্রথমে 3 বার গভীর শ্বাস নেবেন। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। আর মা লক্ষ্মীকে স্মরণ করবেন। কারণ আগামীকাল শুক্রবার, মা লক্ষ্মীর বিশেষ দিন। এখন আগামীকালের সময়সূচিটা যদি একটু মন দিয়ে দেখি, তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন কখন কি করা উচিত এবং কি করা উচিত নয়। সকাল 5:30টায় সূর্যোদয়। তারপর সকাল 6:55 মধ্যে অমৃতযোগ। এই সময়টা খুবই শুভ। এ সময় আপনি যদি কোনো ছোটখাটো শুভ কাজ শুরু করেন, যেমন কোনো পূজার আয়োজন বা নতুন কোনো ভালো অভ্যাস শুরু করা, তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে। কিন্তু তার পরক্ষণেই সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত কিন্তু রাহুকাল। রাহুকালে কোনো শুভ কাজ শুরু করা একদম নিষিদ্ধ। নতুন কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না। নতুন কোনো সম্পর্কের সূচনা করবেন না। কেনাকাটা করবেন না। কারণ রাহুকালে সূচনা করা কাজ পরবর্তীকালে নষ্ট হয়, কিংবা সেই কাজের ফল ভোগ করতে গিয়ে অনর্থক ঝামেলায় পড়তে হয়। তারপর সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত আবার অমৃতযোগ। এই সময়টা অফিসে গিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করলে ভালো হয়। কল করুন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে, জমা দিন রিপোর্ট। কিন্তু দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত আবার রাহুকালের মতোই অশুভ সময়। সাবধান। আমার মনে হচ্ছে আগামীকালটা যেন একটা দোলাচলের মতো। একজন মানুষের জীবন যেমন নানা রকম হয়, তেমনি এই শুক্রবারের প্রতিটি মুহূর্ত কিন্তু আলাদা। আর আপনারা তুলা রাশির জাতকদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ আপনারা খুব সেনসিটিভ। আবহাওয়া, পরিবেশ, মানুষের কথাবার্তা, এসব আপনাদের ওপর খুব দ্রুত প্রভাব ফেলে। আগামীকাল যে সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে, তা কিন্তু আপনাদের ব্যবসায় কিংবা অর্থের জগতে বড় কিছু ঘটিয়ে দিতে পারে। হঠাৎ কোথায় থেকে একটা বড় অফার আসতে পারে। কারো সঙ্গে কথা বলতে বলতে নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা পাকা হয়ে যেতে পারে। আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়তে পারে, আপনার কথা মানুষ শুনতে পারে। কিন্তু এখানেই গভীরতম ফাঁদ। কারণ সৌভাগ্য যোগ যেমন আছে, তেমনই আছে চন্দ্র রাহুর মহাযোগ, যা আপনাকে বোকা বানাবে। আপনাকে মনে হবে, এই তো আমার লাভের সময়। কিন্তু আসলে সেই লাভের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেওয়া থাকবে কোনো কাঁটা, কোনো ছোট্ট অক্ষর, কোনো লুকানো শর্ত, যা আপনি পড়তে ভুলে যাবেন। তাই আগামীকাল যদি কেউ আপনার কাছে বড় লাভের প্রস্তাব নিয়ে আসে, আমি আপনাকে অনুরোধ করব, সময় নিন। বলুন, আমি ভাবছি, আগামীকাল বা পরশু জানাব। পঞ্চক শেষ না হওয়া পর্যন্ত নতুন চুক্তি করবেন না। নতুন স্বাক্ষর করবেন না। বিশ্বাস করুন, এই সামান্য ধৈর্যই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে। এবার আর্থিক দিকটা একটু গভীরে দেখি। আগামীকাল অর্থভাগ্য সচল থাকলেও অতিরিক্ত লোভ আপনাকে ডুবিয়ে দিতে পারে। যারা ব্যবসা করেন, তাদের জন্য দুপুরের আগে কিছুটা ব্যবসায়িক লাভ হতে পারে, কিন্তু দুপুরের পরে সেই লাভ নিয়ে কারো সঙ্গে ঝগড়া বাঁধতে পারে। মহাজনের সঙ্গে বা বড় ক্লায়েন্টের সঙ্গে কথায় এতটাই তিক্ততা আসতে পারে যে সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে। আমি অনেকটা ভবিষ্যদ্বাণী করে বলছি না, জ্যোতিষশাস্ত্রের নিয়ম বলছে। যখন পঞ্চমভাবে চন্দ্র রাহু বসে, তখন বিবাদ ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই আগামীকাল যারা ব্যবসায়ী, তাঁরা লেনদেনের সময় খেয়াল রাখবেন। নগদ টাকা নিলেও 2 বার গুনবেন। অনলাইন পেমেন্ট নিলেও শিওর হয়ে নেবেন। কাছে এসে দেব এই কথায় বিশ্বাস করবেন না। একজন মহাজনের কথা রাখতে পারেন, কিন্তু তাঁর দাবি এমন জায়গায় পৌঁছালে যেখানে আপনার স্বার্থে আঘাত আসে, সেখানে একটু দৃঢ় থাকুন। চাকরিজীবীদের জন্য আমি একটু আলাদা করে বলছি। আপনি চাকরি করেন, অফিসে যান প্রতিদিন। আগামীকাল সকালের দিকে অফিসের কাজ ভালোই চলবে। হঠাৎ করে মনে হবে, এতদিনের আটকে থাকা কাজটা শেষ হয়ে গেল। বসের কাছে আপনার প্রশংসাও হতে পারে। কিন্তু দুপুরের খাবার বিরতির পর থেকে সাবধান। একটা ইমেল বা ফোন কল বা সামান্য একটা মিটিং নিয়ে কারো সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে।
হয়তো আপনি কিছু একটা বললেন, কেউ সেটা অন্য অর্থে নিল। কিংবা আপনার সহকর্মী আপনার কাছ থেকে কোনো তথ্য জেনে নিয়ে সেটা নিজের নামে উপস্থাপন করল। এটাই চোর পঞ্চকের ছায়া। তাই অফিসে যতটা সম্ভব নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন। খোলামেলা কথা বলা ভালো, কিন্তু আগামীকাল অফিসে সংযত থাকুন। বেশি কথা বলবেন না। বেশি হাসবেন না। কারও সঙ্গে খুব ঘনিষ্ঠ আচরণ করবেন না। পেশাদারিত্ব বজায় রাখুন। যারা পড়াশোনা করছেন তাদের অবস্থা একটু আলাদা। আগামীকাল আপনার মস্তিষ্ক অত্যন্ত চঞ্চল হয়ে উঠবে। পড়ার টেবিলে বসে মনে হবে মনটা কোথায় উড়ে যাচ্ছে। এক লাইন পড়তে গিয়ে 5 লাইন অন্য চিন্তা আসবে। কারণ পঞ্চম ভাবে রাহুর প্রভাব। তাই নতুন কোনো কঠিন অধ্যায় বা নতুন কোনো বিষয় শুরু করবেন না আগামীকাল। যা আগে পড়েছেন সেটার পুনরাবৃত্তি করুন। পুরনো গণিতের অঙ্কগুলো আবার সমাধান করুন। কোনো মডেল টেস্ট দিলে সেটা ভালো হবে। কিন্তু নতুন কিছু মুখস্থ করতে গেলে মনে থাকবে না। আর যাদের আগামীকাল পরীক্ষা আছে তাদের জন্য আমি একটু বিশেষ পরামর্শ দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট মেডিটেশন করুন। কোনো প্রকার উত্তেজনা ছাড়া পরীক্ষা কেন্দ্রে যান। প্রশ্নপত্র পাওয়ার পর প্রথম 5 মিনিট একটু গভীর শ্বাস নিয়ে প্রশ্নগুলো পড়ুন। কারণ রাহুর প্রভাবে প্রথম নজরে সব প্রশ্ন কঠিন মনে হবে, কিন্তু একটু স্থির হয়ে দেখলে উত্তর বের হয়ে আসবে। পরিবারের কথা যখন এল, তখন একটা চিন্তা আমার মাথায় আসছে। আগামীকাল আপনার সংসারে সামান্য কিছু নিয়ে অশান্তি হতে পারে। কারণ চাঁদ যখন পঞ্চম ভাবে, তখন বাড়ির ছোটরা, অর্থাৎ সন্তানেরা, একটু চঞ্চল হয়ে ওঠে। কোনো বিষয়ে তাদের কথায় আপনার সঙ্গে বড়দের বিবাদ বাধতে পারে। অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো পুরনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে। এই সময়ে আমি বলবো, হেরে যান না, দুর্বল হয়ে যান বলছি না। বুদ্ধি করে পিছিয়ে যান। কারণ যদি আজ ঝগড়া করেন তাহলে সেটা পরবর্তী 5 দিন ধরে টানাপোড়েন সৃষ্টি করবে। চোর পঞ্চকের সময় ঘরের অশান্তি যেন সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ ঘর হল শান্তির জায়গা, কিন্তু চোর পঞ্চকে সেই ঘরে অশান্তি প্রবেশ করে। তাই আগামীকাল সবার সঙ্গে মিষ্টি করে কথা বলুন। বাড়ির বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিন। ছোটদের মাথায় হাত বুলিয়ে দিন। পুরনো কোনো অভিমান গভীরে পুঁতে রাখবেন। ওই অভিমানই পরে বিষ হয়ে উঠবে। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটা একটু কঠিন হতে পারে। আগামীকাল সম্পর্কের জন্য দিনটা মোটেও সহজ নয়। যারা প্রেমে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। একটা মিসড কল বা একটা ফেসবুক পোস্ট বা কারো সঙ্গে একটা সাধারণ কথোপকথন, আপনার সঙ্গী সেটাকে অন্য অর্থে নিতে পারেন। অথবা আপনি নিজেই কোনো বিষয়ে সন্দেহ করতে পারেন। চোর পঞ্চকে মনে হবে উনি হয়তো আমাকে ঠকাচ্ছেন। কিন্তু এই ভাবনা আপনাকে বিপদে ফেলবে। তাই আগামীকাল প্রেমিক প্রেমিকারা একটু দূরত্ব বজায় রাখুন। মানে কথা বলবেন না এমন না, কিন্তু অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না। মেসেজে ঝগড়া করবেন না। ফোনে তর্ক করবেন না। সোজাসুজি কথা বলার চেষ্টা করুন। আর যারা বিয়ের প্ল্যান করছেন তাদের জন্য দিনটা অত্যন্ত অশুভ। এই দিনে বিয়ের আলোচনা করবেন না। নতুন সম্পর্ক শুরু করবেন না। পঞ্চক শেষ হোক, তারপর সব ঠিক করবেন। কারণ পঞ্চকের সময় শুরু হওয়া সম্পর্কের মধ্যে সব সময় টানাপোড়েন থাকে। তা সে প্রেম হোক বা ব্যবসা। স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন। আগামীকাল মানসিক চাপ অনেক বেড়ে যেতে পারে। যাদের মাইগ্রেন আছে তাদের মাথা ব্যথা হতে পারে। পেটের সমস্যা, অম্বল, গ্যাস্ট্রিক এসব হতে পারে। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই আগামীকাল ভারী খাবার খাবেন না। তেল মশলা যতটা সম্ভব কম খাবেন। ভাতের সঙ্গে ডাল, সবজি, হালকা খাবার খাবেন। প্রচুর পানি পান করবেন। আর একটা জিনিস, আগামীকাল হাঁটার চেষ্টা করবেন। সকালে কিংবা বিকালে অন্তত 15 মিনিট হাঁটবেন। হাঁটলে রক্ত চলাচল ভালো হয় আর মনের অস্থিরতা অনেকটা কমে যায়। আমি জানি এতক্ষণ ধরে আমি যেসব কথা বলছি তা অনেকের কাছে ভয়ঙ্কর শোনাতে পারে। কিন্তু জ্যোতিষশাস্ত্র কখনো ভয় দেখানোর জন্য তৈরি হয়নি। এটা সতর্ক করার জন্য।
যখন আপনি জানেন যে সামনে বিপদ আসছে, তখন আপনি ঢাল নিতে পারেন, সাবধান হতে পারেন। আমার কথা হল, এখন আপনি যদি সাবধান হন, এই 5 দিন নিজেকে ঠিক করে রাখেন, তাহলে চোর পঞ্চক আপনাকে স্পর্শ করতে পারবে না। এবার আসি প্রতিকারের দিকে। অনেকেই আমায় প্রশ্ন করেন, গুরুজি কি করব? আমি বলি, অন্ধকার যেমন আছে, আলোও তেমন আছে। আগামীকাল শুক্রবার, মা লক্ষ্মীর পূজার দিন। তাই এই 5 দিনের জন্য মা লক্ষ্মী আপনার প্রধান শক্তি। আমি বলছি, আগামীকাল সকালে স্নান সেরে মা লক্ষ্মীর ফটো বা মূর্তির সামনে একটু সময় দিন। একটি সাদা ফুল ও কিছু সাদা চন্দন সংগ্রহ করুন। মা লক্ষ্মী শুভ্রতা পছন্দ করেন, অর্থাৎ সাদা রং। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। ও শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। যদি 108 বার জপ করা খুব বেশি হয়, অন্তত 51 বার জপ করুন। আর প্রতিটি জপের সময় মনে মনে ভাবুন, মা আমার ঘর থেকে অশুভ শক্তি দূরে রাখুন, আমার বুদ্ধিকে স্থির করুন। এই আন্তরিক প্রার্থনাই আপনাকে অদৃশ্য সুরক্ষা দেবে। এখন আপনার ঘরকে সুরক্ষিত করবেন কিভাবে? আগামীকাল সকালে ঘরের মূল ফটকের 2 পাশে একটু হলুদ বা সাদা রঙের ফোঁটা দিতে পারেন। আর ঘরের উত্তর পূর্ব কোণে 1 বাটি দুধ রেখে দিন সারাদিন। সন্ধ্যায় সেই দুধটি কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। এটা বাস্তুশাস্ত্রের একটি পুরনো নিয়ম, যা অশুভ শক্তিকে নিরপেক্ষ করে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল, আগামীকাল লবণ দিয়ে ঘর পরিষ্কার করুন। অর্থাৎ পানির সঙ্গে একটু লবণ মিশিয়ে গোটা বাড়ি মুছবেন না, তবে প্রবেশপথে সামান্য লবণ ছিটিয়ে দিন। লবণ নেতিবাচক শক্তি শোষণ করে। এই ছোট ছোট কাজগুলো কিন্তু অলৌকিকভাবে কাজ করে। এখন আমি সেই কঠিন কথাটি বলি, যেটা আপনাকে অস্থির করে তুলতে পারে। আগামীকাল যদি হঠাৎ করে আপনার অফিসের বস বা কোনো বড়কর্তা আপনাকে নতুন কোনো প্রকল্প দেন, কিংবা কোনো নতুন দায়িত্ব দেন, আমি অনুরোধ করব, আপনি তখনই হ্যাঁ বলে দেবেন না। বলুন, স্যার আমি একটু ভেবেচিন্তে কাল জানাচ্ছি। পঞ্চক চলাকালীন নতুন দায়িত্ব নেওয়া খুব বিপজ্জনক। কারণ ওই কাজের সঙ্গে অদৃশ্য কোনো বাধা বা ফাঁদ লুকিয়ে থাকতে পারে। যদি তা হয়, তাহলে আপনি পরে দায়ী হবেন। আর যদি আগামীকাল কেউ আপনার কাছ থেকে টাকা ধার চায়, খুব কাছের মানুষ হলেও, সাবধান। পঞ্চকের সময় ধার দেওয়া এবং ধার নেওয়া উভয়ই অশুভ। পঞ্চকের সময় ধার দিলে তা ফেরত পাওয়া কঠিন হয়ে যায়। আর ধার নিলে সেই টাকা দিয়ে কোনো কাজ ভালো হয় না। তাই হাত পেতে সাহায্য চাইলে বলুন, পরশু দিচ্ছি। আমি গভীরভাবে বিশ্বাস করি, প্রতিটি বিপদের সঙ্গে কিছু না কিছু সুযোগও লুকিয়ে থাকে। যেমন এই চোর পঞ্চকের মধ্যে লুকিয়ে আছে সৌভাগ্যযোগ। কিভাবে সুযোগ নেবেন? যারা ব্যবসায়ী, তাঁরা কিন্তু পুরনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারেন। নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরনো কাস্টমারদের ভালো করে রাখার এটাই সময়। নতুন ইনভেস্টমেন্টের বদলে পুরনো ইনভেস্টমেন্টের হিসাব মেলানোর সময়। আপনার যা আছে, তার নিরাপত্তা বাড়ান। আর যাঁরা চাকরি করেন, তাঁরা নতুন চাকরি খোঁজার চেয়ে পুরনো চাকরিতে নিজের দক্ষতা বাড়ানোর দিকে মন দিন। কোনো অনলাইন কোর্স শেষ করুন, পুরনো ফাইল গুছিয়ে রাখুন। নতুনের চেয়ে পুরনোকে সাজানোর সময় এটি। প্রেমের সম্পর্কেও এটি খাটে। নতুন প্রেম খোঁজার চেয়ে পুরনো সম্পর্কের মিষ্টতা বাড়ানোর সময়। সঙ্গীকে সময় দিন, কথা বলুন, কিন্তু তর্ক করবেন না। আমি আপনাকে আরও কিছু শুভ লক্ষণের কথা বলছি। আগামীকাল আপনি যদি সকালে অদ্ভুতভাবে কোনো পাখির ডাক শোনেন, বিশেষত ময়ূরের ডাক বা ঘুঘুর ডাক, তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার দিকে তাকিয়ে আছেন। অথবা যদি কারো কাছ থেকে হঠাৎ মিষ্টি পাওয়া যায়, সেটাও শুভ লক্ষণ। এই লক্ষণগুলো দেখে আপনি নিশ্চিন্ত হতে পারেন, আপনার ওপর কোনো বড় বিপদ আসবে না। তবে যদি রাস্তায় কালো বিড়াল বা কুকুর আপনার পথ কেটে যায়, কিংবা কেউ রাগ করে আপনার দিকে তাকায়, তাহলে সাবধান, আপনার সেদিনের কর্মতৎপরতা একটু কমিয়ে দিন। আমি মনে করি, ঘরের যে সদস্যটি সবচেয়ে দুর্বল, তাকে আগামীকাল একটু বেশি করে খেয়াল রাখতে হবে। যেমন যদি আপনার বাড়িতে কোনো বৃদ্ধ বা ছোট শিশু থাকে, বা কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাহলে তাদের দিকে বিশেষ নজর দিন। তাদের কোনো অসুবিধা হতে পারে। চোর পঞ্চকের সময় সেই দুর্বল মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের খাওয়ার সময়টুকু যেন ঠিকমতো হয়, তা দেখুন।
তাদের মন ভালো রাখার চেষ্টা করুন, কারণ তাদের আশীর্বাদও কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি তখন আমার মনে হচ্ছে যেন আমি সরাসরি আপনার সামনে বসে কথা বলছি। আমার চোখের সামনে আপনার মুখ ভাসছে, আপনার চিন্তা ভাবনা আমি বুঝতে পারছি। হয়তো আপনি এখন ভাবছেন, গুরুজি, আমার তো কিছু নেই, আমি তো সাধারণ মানুষ, আমার কি হবে? কিন্তু ভাই, সাধারণ মানুষদের কাছেই কিন্তু অশুভ শক্তি আঘাত হানে বেশি। কারণ যাদের সামান্য আছে তাদের সেটাও কেড়ে নেওয়ার জন্য চোর আসে। তাই আপনি যতই সাধারণ হন না কেন, সাবধানতা নিতে হবে। আপনার পকেটের ৫ টাকাও কিন্তু আপনার পরিশ্রমের টাকা, এটি রক্ষা করা আপনার অধিকার। এবার আমি আপনাকে একটি বিশেষ কাজ করতে বলছি। এটা একটি আধ্যাত্মিক সংযোগ। আগামীকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে খানিকটা দুধ নিয়ে তাতে একটু চিনি মিশিয়ে সেই দুধ রাতের আকাশে চাঁদকে উৎসর্গ করুন। কারণ চাঁদ কিন্তু আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। এই চোর পঞ্চকে যদি চাঁদকে সন্তুষ্ট করা যায় তাহলে তার প্রভাব অনেক কমে যায়। সেই দুধ আপনি কোনো গাছের গোড়ায় ঢেলে দিন আর বলুন, হে চন্দ্রদেব, আমার মনকে স্থির রাখো, আমার বুদ্ধি পরিষ্কার করো। বিশ্বাস করুন, এই ছোট্ট কাজটি আপনার আগামীকালের মানসিক অশান্তি অনেকটা কমিয়ে দেবে। আমি আরও যোগ করছি, আগামীকাল গায়ে হলুদ রঙের বা সাদা রঙের কোনো পোশাক পরবেন। কালো বা গাঢ় নীল রঙের পোশাক পরবেন না। কারণ কালো রং শনি ও রাহুর সঙ্গে সংযুক্ত, যা আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে। সাদা শুক্র ও মা লক্ষ্মীকে প্রসন্ন করে। আর যদি কোনো গহনা পরেন তাহলে মুক্ত বা সাদা রঙের পাথর পরতে পারেন। হীরেও ভালো, কিন্তু হীরে অনেকের কাছে নাগালের বাইরে। মুক্ত বা মুক্তার মতো দেখতে কোনো পাথর পরলেও কাজ করবে। এগুলো আপনাকে ইতিবাচক শক্তি দেবে। যারা কৃষিকাজ বা যাদের সঙ্গে মাটির কাজ জড়িত তাদের জন্য আগামীকাল বিশেষ সাবধানতা। আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টি, ঝড় বা অস্বাভাবিক তাপমাত্রা এসব হতে পারে। তাই ফসল বা পশুদের সুরক্ষার দিকে খেয়াল রাখবেন। যাদের গাড়ি বা যানবাহন আছে তাদের গাড়ির চেক করিয়ে নিন। ব্রেক, টায়ার এসব একবার দেখে নিন। কারণ যাত্রা বাধা হতে পারে। হঠাৎ করে কোনো জায়গায় যেতে গিয়ে ফ্ল্যাট টায়ার বা ইঞ্জিনের সমস্যা হতে পারে। আগে থেকে প্রস্তুত থাকলে তাৎক্ষণিক সমস্যা সমাধান করা যায়। আমার প্রিয় ভাই বোনেরা, আমি সত্যি বলছি, এই যে আজকের বিশ্লেষণ, এটি কোনো সাধারণ রাশিফল নয়। এটি আপনার ভবিষ্যতের একটি মানচিত্র, যেখানে বিপদগুলো লাল রঙে চিহ্নিত আর সুযোগগুলো সবুজ রঙে। আপনাকে শুধু সেই মানচিত্রটা পড়তে হবে এবং পথ বেছে নিতে হবে। আমি চাই আপনি সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমি চাই আপনার ব্যবসা বাড়ুক, আপনার সংসারে শান্তি থাকুক। আর সেই কারণেই আমি এত বিস্তারিত বলছি। আমি কোনো কথাই লুকিয়ে রাখতে চাই না। আমি যখন ছোট ছিলাম আমার গুরুজি বলতেন, জ্যোতিষশাস্ত্র হল সময়ের চোখ। জ্যোতিষী হল সেই চোখের ডাক্তার যে দেখিয়ে দেয় বিপদ কোথায়। কিন্তু রোগীকে নিজেকেই সাবধান হয়ে চলতে হয়। আপনি সেই রোগী, আর আপনাকেই সাবধান হয়ে চলতে হবে। আমি শুধু পথ দেখাচ্ছি। এই পঞ্চকের পথটা কিছুটা কর্দমাক্ত, কিন্তু তার শেষেই আবার শুকনো মাটি। ৪ আগস্টের পরে শনি আর রাহুর প্রভাব ধীরে ধীরে কমবে, তখন নতুন করে শুরু করবেন। সেই সময় কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। হয়তো আজ আমার কথা শুনে আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আমি আপনার ভয়কে দূর করতে চাই। ভয়কে বলুন, আমি প্রস্তুত। আগামীকাল সকাল বেলা রাহুকালের সময়টায় একটু বসে থাকুন আর বুদ্ধি খাটিয়ে কাজ করুন। অমৃতযোগে যা করার তা করে ফেলুন। দেখবেন দিনটা ভালোই কেটেছে। কারণ বেশিরভাগ বিপদ আমাদের অজ্ঞতার কারণে আসে। আপনি এখন জানেন, তাই বিপদ এড়ানো সম্ভব। আমি আবারও বলছি, এই স্ক্রিপ্ট লেখার সময় আমি নিজেও কতটা নড়েচড়ে বসেছি তা আমি বলতে পারি না। কারণ আমি জানি আপনার জীবনে কিছু না কিছু হবে। কিন্তু সেই ঘটনা যেন আপনাকে দমিয়ে না দেয়। সেই ঘটনা যেন আপনাকে শিক্ষা দেয়। এই চোর পঞ্চক আপনাকে শিক্ষা দেবে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে দূরে রাখতে হবে। এটা আপনাকে চিনিয়ে দেবে আপনার আসল বন্ধু আর আপনার ছদ্মবেশী শত্রু।
পরিশেষে আমি আরেকবার বলতে চাই, আমি আপনার পাশে আছি। এই জ্যোতিষীয় যাত্রায় আপনি একা নন। হাজার হাজার মানুষ এই বিষয়গুলো জানেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই ভয় পান। আপনাকে ভয় পেতে হবে না। আপনাকে সচেতন হতে হবে। আমি এখন আপনাকে একটি শেষ মন্ত্র দিচ্ছি, যা আপনাকে 5 দিনের এই কঠিন সময়ে রক্ষা করবে। এটি মহালক্ষ্মীর অষ্টোত্তর স্তোত্র থেকে নেওয়া একটি বীজ মন্ত্র। শুধু পড়লেই হবে না, আপনি যদি প্রতিদিন ভোরবেলা এবং সন্ধ্যায় আন্তরিকভাবে এটি জপেন, তবে অশুভ গ্রহের প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। মন্ত্রটি হল ও হ্রিং শিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটিতে হ্রিং হল মায়ার বীজ, শ্রিং হল সম্পদের বীজ আর ক্লিং হল আকর্ষণের বীজ। এটি একটি অত্যন্ত শক্তিশালী সম্মোহনী মন্ত্র, যা শুক্র ও চন্দ্র উভয়কেই নিয়ন্ত্রণ করে। আপনাকে এটি 108 বার জপ করতে হবে। যদি 108 বার কঠিন মনে হয়, তাহলে সকালে 51 বার এবং সন্ধ্যায় 51 বার করে জপ করতে পারেন। জপ করার সময় মনে মনে আপনার ইচ্ছেটি জানাবেন, মা আমার ঘর শান্তি দাও, আমার বুদ্ধি দাও। এই বিশ্বাসটাই সবচেয়ে বেশি কাজ করে। আমি আজকে অনেক লম্বা কথা বললাম। হয়তো অনেকেই মনে করছেন, গুরুজি অনেক বললেন। কিন্তু আমি যা বলেছি, প্রতিটি কথাই আপনার জন্য। আমি জানি একজন তুলা রাশির জাতক, তার চিন্তা ভাবনা খুবই সূক্ষ্ম। আমি সেই সূক্ষ্মতাকে বুঝেই এই স্ক্রিপ্ট লিখেছি। আপনারা যদি এই মন্ত্র জপেন, যদি সাবধান থাকেন, তাহলে আমি নিশ্চিত আগামীকাল আপনাদের কোনো ক্ষতি হবে না। বরং আগামীকালের সেই সৌভাগ্য যোগ আপনাদের পকেটে লাভ এনে দিতে পারে। হ্যাঁ, ফাঁদ এড়িয়ে গেলে কিন্তু লাভই হবে। মনে রাখবেন, শুধু আমিই বলছি না, আমার গুরু, আমার গুরুদের গুরু, সবাই এই কথাটি বলে গেছেন। পঞ্চক শ্রদ্ধার সঙ্গে পালন করুন। চোর পঞ্চকে সাবধান থাকুন। আর মা লক্ষ্মীর প্রতি অটল বিশ্বাস রাখুন। শেষ কথাটি হল, আপনারা যদি এই ভিডিওটির মাধ্যমে অনুপ্রাণিত হন, তাহলে অবশ্যই অন্য বন্ধুবান্ধবদের, বিশেষ করে যারা তুলা রাশির, তাদের এই সাবধানতাগুলো জানান। আমি চাই সমস্ত তুলা রাশির মানুষ নিরাপদে এই শুক্রবার অতিক্রম করুক। কারণ একজন মানুষ বাঁচলে পুরো সমাজ বাঁচে। আমি আমার প্রার্থনা জানাচ্ছি মা লক্ষ্মীর কাছে, তিনি যেন এই চোর পঞ্চকের সমস্ত অশুভ প্রভাব প্রতিহত করেন এবং তার বদলে আপনার ঘরে অশেষ সৌভাগ্য বর্ষণ করেন। জয় মা লক্ষ্মী। জয় শুক্রদেব। জয় তুলা রাশির অমিত শক্তি। নমস্কার।